চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রে আইএসএফ সমর্থিত বামফ্রন্ট মনোনীত প্রার্থী শেখ আসিফ আলী ডানকুনি, কালীপুর, কুমিরমোড়া সহ অন্যান্য জায়গায় প্রচার সারে। প্রচারের সময় মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। সিপিএম প্রার্থী শেখ আসিফ আলী তার জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। প্রার্থী বলেন, আগের যে বিধায়ক ছিলেন তিনি সেভাবে কোনো কাজ করেননি, তাই মানুষ এবারে দুহাত ভরে আমাকে আশীর্বাদ দেবে। বিপুল ভোটে জয়যুক্ত করুন। এখন তারা শুনছে ভোট দিয়ে বিপুল ভোট। এখন আমরা সরাসরি কথা বলে নেব শেখ আসিফ আলীর সঙ্গে। জামশেদ চায়না আপনাকে স্বাগত জানাই। আপনি চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রে এবারে প্রার্থী, আইএসএফ মনোনীত সিপিএম প্রার্থী। তো আপনি একজন শিক্ষক জগতের মানুষ, তো শিক্ষক জগতের মানুষ থেকে আজকের এই রাজনীতি জগতে প্রথমে আপনার প্রতিক্রিয়া নেব, কীরকম লাগছে মানুষের যোগাযোগ? এত মানুষ যোগাযোগ বলতে তো আমি শিক্ষা জগতে অবশ্যই আছি, রাজনীতির সঙ্গে যুক্ত। কারণ দেখেছেন আমার সিপিআইএম পার্টির পার্টি মেম্বারশিপ হচ্ছে 1994, সেই হিসাবে 32 বছরে আমি পার্টি সদস্য। রাজনীতির সাথে যোগাযোগ আজকের না, আমার দীর্ঘ 32 বছরের যোগাযোগ, এবং সেই সঙ্গে শিক্ষকতার সাথে আমি আছি। অতএব এটা একটা নতুন দায়িত্ব এই পর্যন্ত, কিন্তু বিষয়টা পুরানো না। আমরা দীর্ঘদিন ধরে অ্যাক্টিভ আছি এবং মানুষের স্বার্থে কাজ করি বা চেষ্টা করি। আমাদের পার্টিও সেইভাবেই মানুষের দাবি সামনে নিয়ে যাওয়ার জন্যই আমাকে দায়িত্ব দিয়েছে যে আগামী দিনে আর একটু বড় দায়িত্ব নিতে হবে, সেভাবেই এগোচ্ছে। তৃণমূলের প্রার্থী রয়েছে এবং বিজেপির প্রার্থী রয়েছে, সেক্ষেত্রে আপনার কাছে চ্যালেঞ্জিং কতটা? চ্যালেঞ্জিং হয়তো শুরুতে ছিল, কিন্তু যখন মানুষের কাছে যাচ্ছি এতটা ভালোবাসা পাচ্ছি যে চ্যালেঞ্জিং এখন ওনাদের কাছে হয়ে গেছে। কারণ এলাকায় দীর্ঘ 15 বছর ধরে যিনি বিধায়ক ছিলেন সাথীদি, উনি মানুষের সঙ্গে সেভাবে সময় দেননি, মানুষের সমস্যা নিয়ে বিধানসভায় মোটেও ভোকাল হননি, অ্যাক্টিভ থাকেন। এর একটা মানুষের কাছে একটা বিশাল প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ডানকুনি পৌরসভা এলাকা, আমাদের এই নবাবপুর, কুমিরমারা, ভগবতীপুর এলাকা, কৃষ্ণরামপুর এলাকা, চণ্ডীতলা 1 নম্বর ব্লক দীর্ঘদিন ধরে বঞ্চিত। এই নিয়ে মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ, এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আগামী দিনে করছে। আর এখন এসআইআর নিয়ে যা হয়েছে, বিজেপিতে হালে পানিই পাচ্ছে না। ওরা 100টা বুথেও পৌঁছতে পারবে কি সন্দেহ। সুতরাং বিজেপি এখানে কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর এখন দাঁড়িয়ে যাচ্ছেন সিপিএম, এবং সিপিএমই আগামী দিনে মানুষের সমর্থন নিয়ে বিধানসভায় আসছে। মানুষ বলছে যে আপনারা তো কালকে এর আগে দেখেছেন এখানে এই এলাকায় 1 নম্বর ব্লকে আগের যে দুবার আমাদের প্রার্থী ছিলেন, এভাবে ঘুরতে পেরেছেন? মানুষ আমাদের পাশে আছে, মানুষ যাচ্ছে। এই চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া, যেখানে ইচ্ছা চলে যাওয়া, এবং সেখানে মানুষ ডেকে নিচ্ছেন। আমাদের যখন শুনছেন যে সিপিএমের প্রার্থী আসছে, মানুষ বাড়ির বাইরে বেরিয়ে আসছেন, এসে আমাদের সাথে যোগাযোগ করছেন, হাত মেলাচ্ছেন, মায়েরা আশীর্বাদ করছেন যে এবারে এদেরকে সরাতে হবে, এই চোরেদের আর রাখা যাবে না। কারখানা রয়েছে, আপনারা এর আগে চ্যানেলকে বলেছিলেন যে কারখানা বলে কিছু নেই ডানকুনিতে, ডানকুনি শিল্পাঞ্চল। যারা শাসক দল তারা বলছেন যে ঠিকঠাক দেখছে না, সেই জন্যই বোধহয় বুঝতে পারছেন যে ওনারা ঠিকঠাক দেখছেন না। ডানকুনি শিল্পাঞ্চল বামফ্রন্টের সময় হয়েছিল, যে কারখানাগুলো হয়েছিল সেগুলো আস্তে আস্তে বন্ধের দিকে বা ঢুকছে। কোল ইন্ডিয়া তো খুব সমস্যা, মাদার ডে, যেগুলো সরকারি সংস্থা, যাকে কেন্দ্র করে ওখানে হাব গড়ে উঠছে। আর এখন দেখবেন নতুন যে ডেভেলপমেন্ট হচ্ছে, এ তো গোপন কথা না। ট্রেনে যান, পাশে দেখবেন ওগুলো কী হচ্ছে, ওয়্যার হাউস হচ্ছে, ডেলিভারি, অ্যামাজন, এদের ওয়্যার হাউস হচ্ছে, গুদাম ঘর হচ্ছে, কোনো কারখানা হচ্ছে না। অর্থাৎ অন্য রাজ্য থেকে মালপত্র এসে এখানে রাখা হবে, আর ওই অ্যাপে যখন অর্ডার দেবে তারা অর্ডারে সাপ্লাই দেবে। আমাদের এখানে যে কারখানা গড়ে উঠছিল সেটা গত 11 বছর, আমাদের 2011 সাল থেকে টিএমসির জমানায় শেষ হয়ে গেছে। খুব কম কারখানা এখন চলছে এবং সফলভাবে চলছে। নতুন কারখানা দেখেছেন? মমতা ব্যানার্জি অনেক কিছু শিলান্যাস করছেন, বড় কারখানা শিলান্যাস করেছেন, এরকম ঘটেছে? নেই।
বিধায়ক হন আপনি কী কী বিষয়ের ওপর জোর দেবেন? প্রথম হচ্ছে এলাকার ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। এর একটা বড় কারণ হচ্ছে দুর্নীতির সাথে কাজ করা। দেখবেন যেখানে পিচের রাস্তা হচ্ছে খুব পাতলা এবং সেটাও একটা বর্ষা খেলেই উঠে যাচ্ছে। সিমেন্ট যেখানে ঢালাই হচ্ছে সিমেন্টের মান এত খারাপ, পরিমাণ এত কম, সব দাঁত বেরিয়ে যাচ্ছে। আর ডানকুনি এলাকা, নৈটি এলাকা একটা বড় সমস্যা হচ্ছে জল নিকাশি। এবং জল নিকাশির সমস্যা মারাত্মক আকার ধারণ করছে এবং এখানে ওই একই টাকার খেলা। ওই যেটা বলছিলাম যে হাব হচ্ছে, ওয়্যার হাউস হচ্ছে, কিন্তু কোনো ছাড় নেই, জল নিকাশির ব্যবস্থা নেই। তাই জলটা জমে থাকছে, তো যাবে কোথা দিয়ে? ডানকুনি এলাকায় সমস্যা, প্লাস আপনার ডানকুনি নৈটি এলাকার আন্ডারপাস আছে, ডানকুনি ডিগ্রি কলেজ আছে, একটা টেকনিক্যাল কলেজ হলে খুব ভালো হয়, এসব তো আছেই। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি আছে সেই শিক্ষা ব্যবস্থাকে ঠিক করা, এগুলি আমাদের মূল দাবি থাকে। চণ্ডীতলা যে স্বাস্থ্যকেন্দ্র সেই স্বাস্থ্যকেন্দ্রের সরকারিভাবে বলছে যে প্রচুর উন্নতি হয়েছে স্বাস্থ্যকেন্দ্রে, তো এই বিষয়ে আপনি কী বলবেন? এত উন্নতি হয়েছে যে এখন গ্রুপ ডি তিনি টেকনিশিয়ান হয়ে গেছে। একটা এক্সরে করছেন, ইসিজি করছেন, ইউএসজি করছেন, অনেক ক্ষেত্রে দেখা যায় সেগুলো গ্রুপ ডি কর্মচারী। কেন এত উন্নতি তো এরা করছেন কেন? রেগুলার ডাক্তার বসেন না। এই আমাদের এই প্রতিবাদের ঠেলায় শুধুমাত্র এটাও আপনাকে বলতে চাই যে এখানে যখন আমরা এরকম চ্যানেলে বলছি যে বাক্সা মাতৃসদন, যেটা বাক্সা জোনাই বর্ডারে রয়েছে, সেটা ভূতের ভাষা হয়ে যাচ্ছিল। আমাদের এই বারবার বলায় তারা ঘুম ভেঙেছে, এখন ওখানে সপ্তাহে 5 দিন বোধহয় ডাক্তার বসছে। শুধু এইটাই বলো মানুষকে যে এই প্রতিবাদের ফলেই যদি এই জায়গায় যায়, তাহলে আপনাদের কথা যদি বিধানসভায় পৌঁছতে পারি, কতটা ফল হবে আপনারা একটু ভাবুন। এখানে যে সাথীদির সম্বন্ধে অভিযোগ রয়েছে যে উনি নাকি এলাকায় আসেন, তো আপনি যদি বিধায়ক হন সেক্ষেত্রে কি সাথীদির পথটাই অবলম্বন করবেন নাকি মানুষের সেবায় নিয়ে যাবেন? এটা সব জায়গায় এই একই কথা শুনতে হচ্ছে যে আপনি এমএলএ হলে খুঁজে পাওয়া যাবে। তো এখন এটা প্রথম বলি যে আমার বাড়ি অনেক দূরে না, এটা আমার বহতাছু গ্রামে বাড়ি, মানে এখান থেকে 8 কিলোমিটার মাত্র। এবং আমার স্কুল যেটা আলিপুর সতীশ চন্দ্র পাল হাই স্কুল, সেটা নবপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ে। অর্থাৎ কর্মসূত্রে আমাকে এই এলাকায়, বিধানসভা এলাকাতেই আমাকে থাকতে হয়। স্বাভাবিকভাবেই ওই দূরে চলে যাওয়া, দেখতে না পাওয়ার ব্যাপারটা নেই। আর থাকবো, আপনাদের পাশেই থাকবো, যেমন আছি সেভাবেই থাকবো।